হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, বিগতবারের মতো আবারও কিন্তু আজকে তোমাদের জন্য চলে এসেছি এসএসসি এমটিএস 2024-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ 50খানা জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্সের প্রশ্ন উত্তর নিয়ে। প্রত্যেকটি কোশ্চেনে কিন্তু বিগত বছর এসএসসি এমটিএসে এসেছে, সেই কোশ্চেনগুলোই রয়েছে। এটা আমাদের আজকে ক্লাস নম্বর 4। তো চলো শুরু করি, দেখে নিই প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন কী রয়েছে? কোন নৃত্যমঞ্চ উপস্থাপনের সাথে সাথেই শেফকালী নামক একটি অনুশীলন অধিবেশন শুরু হয়েছিল? কোন নৃত্যমঞ্চ উপস্থাপনার সাথে সাথেই শেফকালী নামক একটি অনুশীলন অধিবেশন শুরু হয়েছিল? বলো দেখি সেটা কোনটা হবে? না, সেটা হয়ে যাবে যে কথাগুলি। অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার। তারপরে দেখো 2 নম্বর, নিচের কোনটি মৌলিক দায়িত্বের আয়তায় আসে না? মৌলিক দায়িত্বের আয়তায় আসে না। মৌলিক দায়িত্বগুলো যেগুলো জানলেই হয়ে যাবে, তাই কি না? তো এদের মধ্যে কোনটা? সেটা হচ্ছে যে 2 নম্বর যেটা রয়েছে কর দেওয়া। কর দেওয়া কিন্তু এটা মৌলিক দায়িত্বের মধ্যে আসে না। বাকি যেগুলো দেখো জাতীয় সঙ্গীতকে সম্মান করা, বৈজ্ঞানিক চেতনা বিকাশ করা বা সম্প্রীতির প্রচার করা, এগুলো প্রত্যেকটি কিন্তু আমাদের মৌলিক দায়িত্ব। ভারতের নিচের কোন রাজ্যে গ্রীষ্মকালে লু বাতাস প্রবাহিত হয় না? তো এখন দেখতে পাচ্ছ বর্তমানে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে লু বাতাস বইছে না? এত প্রচণ্ড গরম, মানে থাকাই যাচ্ছে না। তো এখানে বলেছে যে লু বাতাস প্রবাহিত হয় না কোনটায়? তো সেটা হয়ে যাবে কোনটা? অপশান নাম্বার 1, যেটা হচ্ছে গোয়া। গোয়াতে কিন্তু লু বাতাস বয় না। গরমকালে উত্তরপ্রদেশ, বিহার, উত্তর ভারতের কিছু অংশ দিনের বেলা কিন্তু অত্যধিক শুষ্ক ও উষ্ণ বায়ু প্রবাহিত হয়, তাকে লু বলা হয়। আর পশ্চিম ভারতে তখন এই তাপপ্রবাহের সাথে প্রচণ্ড ধূলিঝড়ের সৃষ্টি হয়, তাকে বলা হয় আঁধি। তাহলে লু আর আঁধি এই দুটো কথা কিন্তু একটু ভালো করে মনে রাখবে, যেগুলো কিন্তু কোশ্চেন আসে। এরপরে দেখো 4 নম্বর কোশ্চেন, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত গুরু কে কল্যাণ সুন্দরম পিল্লাই, যিনি একটি প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন। তো তিনি ড্যাশের ক্ষেত্রে অবদানের জন্য পদ্মশ্রী 2023-এ ভূষিত হয়েছিলেন। এই যে গুরু কে কল্যাণ সুন্দরম পিল্লাই, বলো পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। তো তিনি কিসের জন্য? না, হচ্ছেন তিনি একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী, ভারতনাট্যমের জন্য পেয়েছেন। তারপরে দেখো 5 নম্বর, কে রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ করেন? রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ করেন কে? তো তিনি হচ্ছেন রাজ্যপাল করে থাকেন। ভারতের কোন নদীতে জাতীয় জলপথ 2 তৈরি করা হয়েছিল? জাতীয় জলপথ 2 তৈরি করা হয়েছিল ব্রহ্মপুত্র। এরপরে ভারতের মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলি প্রাথমিকভাবে জনসংখ্যার কোন অংশকে লক্ষ্য করে? ভারতের যে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট যেগুলো রয়েছে আর কি, তো সেগুলো কি লক্ষ্য করে তৈরি করা হয়েছে? না, এগুলোকে নিম্ন আয়ের ব্যক্তি এবং ছোট ব্যবসা দেখেই কিন্তু এদেরকে তৈরি করা হয়েছে। তারপরে দেখো কালিদাস সম্মান হলো একটি মর্যাদাপূর্ণ শিল্প পুরস্কার যা প্রতি বছর ড্যাশ সরকার দ্বারা উপস্থাপিত হয়। কালিদাস সম্মান এটা হচ্ছে কোন সরকার দিয়ে থাকে? মধ্যপ্রদেশ সরকার দিয়ে থাকে। তো কালিদাস সম্মান প্রথম 1980 সালে পুরস্কৃত করা হয়েছিল। শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় নৃত্য, থিয়েটার, ভিজুয়াল আর্টের ক্ষেত্রে কিন্তু এই কালিদাস সম্মান দেওয়া হয়। প্রথম প্রাপক হচ্ছেন কে? সেমাঙ্গুরি শ্রীনিবাস আইয়ার এবং মল্লিকার্জুন মনসুর। এরপরে 9 নম্বর, কার আত্মজীবনীর শিরোনাম বর্ন এগেন অন দ্য মাউন্টেন, এ স্টোরি অফ এভরিথিং অ্যান্ড ফাইন্ডিং ইট ব্যাক। বর্ন এগেন অন দ্য মাউন্টেন, এ স্টোরি অফ এভরিথিং অ্যান্ড ফাইন্ডিং ইট ব্যাক। এটা কার? এটা হচ্ছে অরুণিমা সিনহার আত্মজীবনী। অরুণিমা সিনহা কিন্তু একজন ভারতীয় ভলিবল খেলোয়াড় ছিলেন। এরপরে দেখো 10 নম্বর, ড্যাশের দুটি ঐতিহ্য রয়েছে, একটি হলো সংকীর্তন এবং অন্যটি হলো রস। কোনটা বলো? কোন নৃত্যের? সেটা হচ্ছে মণিপুরী নৃত্যের দুটি ঐতিহ্য আছে, একটা হচ্ছে ভক্তিমূলক দিক যেটা সংকীর্তন, আর একটা হচ্ছে অন্যটা হচ্ছে রস। এরপরে 11 নম্বর, নিচের কোন হ্রদটি লোনা জলের হ্রদ কোনটা? দেখতেই পাচ্ছ চিল্কা একটি নোনা জলের হ্রদ, এবং চিল্কা হ্রদ হচ্ছে বৃহত্তম নোনা জলের হ্রদ। চিল্কা হ্রদ ছাড়াও ভারতের অন্যতম নোনা জলের হ্রদগুলি একটু দেখে নাও। এই যেটা রয়েছে প্যাগং সো হ্রদ লাদাখে রয়েছে, সম্বার হ্রদ রাজস্থান, পুলিকাট হ্রদ অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু, লোনার হ্রদ মহারাষ্ট্র, আর পাঁচপাদরা হ্রদ যেটা হচ্ছে রাজস্থান। আর চিল্কাটা কোথায় রয়েছে? উড়িষ্যায় রয়েছে, তাই তো। এরপরে দেখো 12 নম্বর, উইংস অফ ফায়ার, খুবই ইম্পর্ট্যান্ট একটা আত্মজীবনী। উইংস অফ ফায়ার এটা কার আত্মজীবনী? এটা হচ্ছে
এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মজীবনী যদি বলে তাহলে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, আর ইন্দিরা গান্ধীর আত্মজীবনী হচ্ছে মাই ট্রুথ। এগুলো মনে রাখবে। এরপর 13 নম্বর, ভারতীয় সংবিধানের ড্যাশ ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলিকে সংজ্ঞায়িত করে। এটা আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম, ভালো করে আলোচনা করেছিলাম মৌলিক কর্তব্যটা নিয়ে, যেটা হচ্ছে যে 51 ধারা। ভালো করে মনে রাখতে বলেছিলাম তোমাদের, মনে করো 51 ধারা, তাই তো। শরণ সিং কমিটির সুপারিশ অনুযায়ী 1976 সালে 42তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে নাগরিকদের মৌলিক দায়িত্ব বা কর্তব্যের ধারণাটি কিন্তু ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। প্রথমে 10টা মৌলিক কর্তব্য ছিল, তারপরে পরবর্তীতে 2002 সালের 86তম সংশোধনীর মাধ্যমে আর একটা যুক্ত করা হয়। তো বর্তমানে রয়েছে 11খানা মৌলিক কর্তব্য। এরপরে দেখো 14 নম্বর, বঙ্গোপসাগরে অবস্থিত বিশ্বের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন কোন ধরনের বন দেখা যায়? বৃহত্তম যে বদ্বীপ সুন্দরবন, তো এটা এখানে কোন ধরনের বন দেখা যায়? এখানে যেটা দেখা যায় সেটা হচ্ছে এই যে ম্যানগ্রোভ জাতীয় বন দেখা যায়। নিচের কোন বছরে বাল্যবিবাহ নিরোধ আইন পাস হয়? বাল্যবিবাহ নিরোধ আইন পাস হয় হচ্ছে 1929 সালে। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সঠিক জুটি চিহ্নিত করুন যা সর্বোচ্চ সাক্ষরতার হার রেকর্ড করেছে। 2011 সালের আদমশুমারি অনুসারে। তো সেটা হচ্ছে কোনটা না, হচ্ছে কেরালা এবং লাক্ষাদ্বীপ। নিম্নলিখিত ভারতীয় সঙ্গীতজ্ঞদের মধ্যে কাকে গজল রাজা বলা হয়? গজল রাজা কাকে বলা হয় না, হচ্ছে জগজিৎ সিংকে বলা হয়। 1929 সালে 8ই এপ্রিল নিম্নলিখিত দুই বিপ্লবীদের মধ্যে কে কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেছিলেন? 1929 সালে। তিনি হচ্ছেন কে? এই যে ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত। গোবিন্দ সাগর যেটা ভাকরানাগাল প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? গোবিন্দ সাগর কোন রাজ্যে অবস্থিত? এটা রয়েছে হিমাচল প্রদেশে রয়েছে। ভাকরানাগাল বাঁধটি শতদ্রু নদীর উপর নির্মিত এবং হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব সীমান্তে অবস্থিত। এটাও মনে রাখবে। তারপরে চলে যাও 20 নম্বরে, পানিপথের তৃতীয় যুদ্ধ কোন বছর সংঘটিত হয়? পানিপথের তৃতীয় যুদ্ধ এটা হয় 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? মারাঠা সাম্রাজ্য এবং আফগান সেনাবাহিনীদের মধ্যে হয়েছিল। আর বাকি দেখো, পানিপথের প্রথম যুদ্ধ হচ্ছে 1526, তারপরে পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556, তরাইনের প্রথম যুদ্ধ 1191, খানোয়ার যুদ্ধ 1527, চৌসার যুদ্ধ 1539, কনৌজের যুদ্ধ 1540। এরপর দেখো 21 নম্বর, নিচের কোনটি ভারতের ক্ষুদ্র ঋণ প্রতিস্থাপনের একটি মাত্রা? ক্ষুদ্র ঋণ প্রতিস্থাপনের একটি মাত্রা কোনটি? সেটা হচ্ছে গ্রামীণ এলাকায় প্রচার। তারপরে 22 নম্বর, স্বাস্থ্যকর ইমিউন সিস্টেম এবং কম আলোর দৃষ্টি এবং স্বাস্থ্যকে ত্বকের জন্য কোন ভিটামিন প্রয়োজন? স্বাস্থ্যকর ত্বক। তো এখানে দেখো এই যে এটা কম আলোর দৃষ্টি, যে মানে চোখের সমস্যা বলা হচ্ছে, তাই তো। তো এরকম চোখের সমস্যা যখনই দেখবে তখনই কিন্তু আমাদের কোন ভিটামিনের কথা মনে পড়বে? ভিটামিন এ এর কথা কিন্তু মনে পড়বে, ঠিক আছে। তো এরপর দেখো এখানে আরও কিছু আমি ভিটামিন দিয়ে দিয়েছি। ভিটামিন এ যেটা হচ্ছে রাসায়নিক নাম রেটিনল, অভাবজনিত রোগ হচ্ছে রাতকানা। এই যে রাসায়নিক নামগুলো কিন্তু অনেক সময় দিয়ে থাকে, ভিটামিন তার রাসায়নিক নামগুলো দেওয়া থাকে, আর অভাবজনিত রোগগুলো তো অবশ্যই জানা দরকার। তো প্রত্যেকটা আমি লিস্ট হিসেবে দিয়ে দিয়েছি, তোমরা এখানে দেখে নেবে। এরপর চলে যাও 23 নম্বরে, কোন নৃত্যশৈলী নাটওয়ারি নৃত্যের সাথে যুক্ত? কোন নৃত্যশৈলী? সঠিক অ্যান্সার কত্থক নৃত্যশৈলী। তারপরে দেখো শম্ভু মহারাজ কত্থকের নিচের কোন ঘরানার একজন বিখ্যাত গুরু ছিলেন? শম্ভু মহারাজ কত্থকের কিন্তু একজন লখনৌ ঘরানার বিখ্যাত গুরু ছিলেন। তো কত্থকের জন্য কিছু ইম্পর্টেন্ট নাম তোমরা জেনে রাখো, খুবই প্রয়োজন, পরীক্ষায় তোমরা দেখতে পাবে। এই যে শম্ভু মহারাজ, সুন্দর প্রসাদ, লাচ্চু মহারাজ, বিরজু মহারাজ, দময়ন্তী যোশী, সীতারা দেবী এবং গৌরী শঙ্কর দেবীলাল, প্রত্যেকেই কিন্তু কত্থকের সাথে যুক্ত, কত্থক নৃত্যকের সাথে, ঠিক আছে। এরপরে দেখো 25 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কে সীতা অ্যান্ড ইলাস্ট্রেটেড রিটেলিং অফ দ্য রামায়ণ বইয়ের লেখক? বলো, বইটির লেখক কে? বইটির লেখক হচ্ছেন দেবদত্ত পট্টনায়ক। এরপরে দেখো 26 নম্বরে কী রয়েছে দেখো, বুদ্ধ পূর্ণিমা
বুদ্ধ পূর্ণিমা হিন্দু ড্যাশ মাসের একটি পূর্ণিমা ড্যাশ দিনে ড্যাশ মাসের একটি পূর্ণিমা দিনে পালিত হয়। বলো, বুদ্ধি পূর্ণিমা কোন মাসের একটি পূর্ণিমা দিনে? পূর্ণিমা মানে তো পূর্ণিমা দিনেই তো পালিত হবেই অবশ্যই। যেটা কোন মাসের বলেছে, সেটা হচ্ছে বৈশাখ মাস। এই বৈশাখ মাসে কিন্তু পালন হয় বুদ্ধ পূর্ণিমা। তারপরে দেখো, বৌদ্ধ যুগের প্রাচীনতম স্তূপ কোনটি? বৌদ্ধ যুগের প্রাচীনতম স্তূপ হচ্ছে সাঁচি স্তূপ। সাঁচি স্তূপ ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রায়সেন জেলায় সাঁচি শহরে অবস্থিত। তারপরে 28 নম্বর দেখো, কে 1927 সালে মন্দির প্রবেশ আন্দোলন শুরু করেন? 1927 সালে মন্দির প্রবেশ আন্দোলন শুরু করেন তিনি হচ্ছেন ভীমরাও আম্বেদকর। ভীমরাও আম্বেদকর। পর্যায় সারণীর গ্রুপ 1-এর কোন নরম ধাতুটি বাতাসের সংস্পর্শে আসার কয়েক সেকেন্ডের মধ্যেই কলঙ্কিত হয়? বাতাসের সংস্পর্শে এলেই কলঙ্কিত হয়, তো সেটা হচ্ছে সোডিয়াম, তাই তো। আরব সাগর নিচের কোন মহাসাগরের বিস্তৃতি? আরব সাগর নিচের কোন মহাসাগরের বিস্তৃতি? এটা হচ্ছে ভারত মহাসাগর, ভারত মহাসাগরের বিস্তৃতি। এরপরে 31 নম্বর, মেঘালয়ের ড্যাশ উপজাতির কাসাদ মাস্তিয় বা বিজয় নৃত্য হলো একটি প্রাচীন যুদ্ধ নৃত্য যা উপজাতির বিশিষ্ট উৎসবের সময় পরিবেশিত হয়। এটা হচ্ছে খাসি উপজাতির, মেঘালয়ের খাসি উপজাতির কাসাদ মাস্তিয় এই যে নৃত্যটা রয়েছে। তারপরে দেখো আনটাচেবল, এটা আগের দিনে আলোচনা করেছিলাম। আনটাচেবল ইম্পর্টেন্ট রয়েছে। কার উপন্যাস বলো, পারবে তো? মুলকরাজ আনন্দের। নিচের কোনটি আফগানিস্তানের সরকারি ভাষা? আফগানিস্তানের সরকারি ভাষা কোনটি? দারি এবং পশতু, এই দুটো ভাষা কিন্তু আফগানিস্তানের সরকারি ভাষা। আর বাকি যে ভাষাগুলো দিয়ে রয়েছে দেখো, বর্মী মায়ানমারের, সিংহল শ্রীলঙ্কার, জংখা যেটা হচ্ছে ভুটানের। তারপরে দেখো, ভারত তার প্রথম মহিলা জুনিয়র হকি এশিয়া কাপ শিরোপা জিততে নিচের কোন দেশকে পরাজিত করেছিল? ভারত তার প্রথম মহিলা জুনিয়র হকি এশিয়া কাপ জিতেছিল কোন দেশকে পরাজিত করে, কোন দেশকে হারিয়ে জিতেছিল? সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে জিতেছিল। এবার এটা কবে হয়েছিল? এই রিসেন্ট হয়েছে, 2023-এ হয়েছে। মহিলা জুনিয়র হকি কাপ 2023, ভারত 4বারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে 2-1 গোলে পরাজিত করেছিল। এটি কিন্তু ভারতের প্রথম জয়। এরপর দেখো 35 নম্বর, গুয়া এবং নোয়ামুন্ডি খনি ভারতের ড্যাশ রাজ্যে অবস্থিত। এই যে দুটো খনি, গুয়া এবং নোয়ামুন্ডি, এগুলো ভারতের কোন রাজ্যে রয়েছে? এগুলো রয়েছে ভারতের ঝাড়খণ্ডে রয়েছে। এরপরে কে ভারতের সংসদের উভয় কক্ষের জন্য নির্বাচন পরিচালনা করেন? ভারতের সংসদের উভয় কক্ষ জন্যই নির্বাচন পরিচালনা করেন। তো সবসময় বলবে কে নির্বাচন পরিচালনা করেন? কে? নির্বাচন কমিশনার। সবসময় দেখবে প্রত্যেকটা ভোট নির্বাচন কমিশনারই কিন্তু নিয়ন্ত্রণ করেন। তারপরে নির্বাচন কমিশনার হলো এমন একটি সংস্থা যা ভারতের লোকসভা, রাজ্যসভা, বিধানসভা নির্বাচন পরিচালনা করেন। কমিশনটি মূলত 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ করেন কে? রাজ্যপাল করেন। রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ করেন রাজ্যপাল। এরপরে দেখো বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম ভারতের বৃহত্তম হকি স্টেডিয়াম, জানো তোমরা? তো এটি কোথায় রয়েছে, কোন রাজ্যে রয়েছে? এটা রয়েছে ওড়িশাতে রয়েছে। এরপরে দেখো পণ্ডিত রবিশঙ্কর নিচের কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিশ্বব্যাপী পরিচিত? রবিশঙ্কর ইনি হচ্ছেন সেতার বাদ্যযন্ত্রের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। নির্দেশমূলক নীতিগুলি মূলত 3টি বিস্তৃতি বিভাগে শ্রেণীবদ্ধ করা হয়েছে। নির্দেশমূলক নীতি, তো নিচের মধ্যে কোনটা নয়? সেটা হচ্ছে এই যে প্রামাণিক, এটা নয়। বাকিগুলো দেখো, সমাজতান্ত্রিক, গান্ধীবাদী এবং উদার, এ তিনটেই কিন্তু ওই নির্দেশমূলক নীতির বিস্তৃতি ভাগ। 40 নম্বর দেখো, নিম্নলিখিত নেতাদের মধ্যে কে বিহারে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল? বিহারের কথা বলা যায়। দেখো আবারও দেখো 1857 সাল, যেটা তোমাদের কলকাতা পুলিশে আলোচনা করে এসেছিলাম। বিহারের কথা বলেছে, বিহারের কথা বললে তখন কী হয়ে যাবে? এই যে কুনওয়ার সিং, ঠিক আছে। বিহারে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কুনওয়ার সিং। এরপরে 41 নম্বর কী রয়েছে? ভারত সরকার আইন 1935 সম্পর্কে নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন। 3টে বিবৃতি দেওয়া রয়েছে। এই আইনটি ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা প্রণীত হয়েছিল। এই আইনটি ভারত এবং বার্মা সরকারের জন্য 2টি পৃথক আইনে বিভক্ত ছিল। আর এই আইনটি 1935 সালে 1 এপ্রিল থেকে শুরু হয়েছিল। তো কোনটা ঠিক হবে বলো?
এই তিনটের বিবৃতির মধ্যে 1 এবং 2 এই দুটো বিবৃতি ঠিক রয়েছে। এরপরে দেখো এখানে যে ভারত সরকার আইন 1935 সম্পর্কিত কিছু আমি দিয়ে দিয়েছি 4টা, এগুলো একটু দেখে নেবে তোমরা। এরপর চলে যাবে 42 নম্বর, 42তম সাংবিধানিক সংশোধনী আইন, খুবই ইম্পর্ট্যান্ট। পাস হয় কোন সালে? এটা পাস হয়েছিল কত সালে? 1976 সালে, তাই তো। ভারতীয় সংবিধানের 42তম সংশোধনী আইন বারবার আলোচনা করেছি। এখানে এটা মনে রাখবে, এই প্রস্তাবনায় 3টা নতুন শব্দ যুক্ত হয়েছিল, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা। তারপর দেখো 43 নম্বর, ড্যাশ হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি গ্র্যামি জিতেছিলেন প্রথম ভারতীয় মহিলা, তিনি হচ্ছেন কে? তানভি শাহ। নিচের কোনটি বিখ্যাত ক্রিকেটার? সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী। সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী কোনটা? ওই যে এ সেঞ্চুরি ইজ নট এনাফ, বাকি যেগুলো রয়েছে দেখো, মেমোরিজ অফ মাই লাইফ অ্যান্ড টাইমস, এটা হচ্ছে বিপিন চন্দ্র পাল। দ্য ড্রিম অফ রিভলিউশন, এটা হচ্ছে বিমল প্রসাদ অ্যান্ড সুজাতা প্রসাদ। আর এ শর্ট অ্যাট হিস্টোরি, এটা হচ্ছে রোহিত ব্রিজনাথ। এরপরে মহাবোধি মন্দির কোথায় অবস্থিত? মহাবোধি মন্দির এটা রয়েছে বোধগয়ায় রয়েছে। সবচেয়ে শক্তিশালী অস্ত্র কোনটি যা সংসদকে নির্বাহী জবাবদিহিতা নিশ্চিত করতে সক্ষম করে? সবচেয়ে শক্তিশালী অস্ত্র যেটা হচ্ছে কোনটা? এই যে অনাস্থা প্রস্তাব। 47 নম্বর, ড্যাশের আক্ষরিক অর্থ হলো জাদুকরী নৃত্য। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ভাণ্ডারের এটি অন্যতম আকর্ষণীয়, সেটা হচ্ছে এই যে মোহিনীআট্টম। একটা আক্ষরিক অর্থ হচ্ছে জাদুকরী নৃত্য। মোহিনীআট্টম দক্ষিণ ভারতের কেরালার একটি ধ্রুপদী নৃত্য, এটাও মনে রাখবে। এরপর দেখো, কোন আফ্রিকান নেতা আত্মজীবনী লিখেছেন? লং ওয়াক টু ফ্রিডম। এটা কার আত্মজীবনী? এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী। ভারতের 2011 আদমশুমারি অনুসারে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের লিঙ্গ অনুপাত সবচেয়ে কম লিঙ্গ অনুপাত? অপশান অনুযায়ী এই যে দমন ও দিউ। সর্বনিম্ন লিঙ্গ অনুপাত বিশিষ্ট রাজ্য হরিয়ানা, আর সর্বোচ্চ লিঙ্গ অনুপাত বিশিষ্ট রাজ্য হচ্ছে কেরালা। আর কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি কিন্তু সর্বোচ্চ লিঙ্গ অনুপাত রয়েছে। এরপরে 50 নম্বর কোশ্চেন, আজকের ক্লাসের শেষ কোশ্চেন। কোন বছর ভারত সরকার কর্তৃক স্বকর্মসংস্থানের জন্য গ্রামীণ যুবকদের প্রশিক্ষণ প্রকল্প চালু করা হয়েছিল? গ্রামীণ যুবকদের প্রশিক্ষণ প্রকল্প চালু করা হয়েছিল 1979 সালে। তো এই ছিল মোট আজকের 50খানা কোশ্চেন। রেগুলারের মতো তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোই কিন্তু আলোচনা করলাম। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করে দাও, এতক্ষণ বলিনি তো আশা করি অনেকে করে দিয়েছো, কিন্তু অনেকে করোনি, তো অবশ্যই লাইকটা করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য। এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে স্টাডি সাকসেস কোচিং সেন্টার নামে, তো এখানে যুক্ত হয়ে যাও। এখানে যুক্ত হয়ে গেলে তোমরা কিন্তু ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে, সম্পূর্ণ ফ্রিতে, কোনো পয়সা লাগবে না। ফ্রিতে কিন্তু আমরা এই ক্লাসের পিডিএফ দেবো, সম্পূর্ণ উত্তর মার্ক করা থাকবে, উত্তর সহ পিডিএফ পাবে আমাদের টেলিগ্রামে। তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও।